২৪-এর আন্দোলন ব্যর্থ করতে না চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে একটি দল। পরিবারতন্ত্রের রাজনীতি চায় না জামায়াত, ফ্যাসিবাদী কায়দায় আর শাসন চলবে না, বাধা এলেই প্রতিরোধের হুঁশিয়ারি। রাজধানীর ভোটের মাঠে উত্তাপ, নাসিরউদ্দিন পাটোয়ারীকে বাধা ও ডিম নিক্ষেপের অভিযোগ। প্রতিপক্ষের সাথে সংঘর্ষের রেকর্ড নেই বললেন মির্জা আব্বাস। শরীয়তপুর ও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত 15, পাল্টাপাল্টি অভিযোগ। আন্তর্জাতিক বন্ধু বানাতে ব্যর্থ বাংলাদেশ, সস্তা জনপ্রিয়তা পেতে ভারতের সঙ্গে আরোপিত দ্বন্দ্ব, মত সাবেক কূটনীতিকদের। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। 24-এর আন্দোলন ব্যর্থ করতে না চাইলে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর বিশাল জনসভায় প্রতিশ্রুতি দেন যানজট নিরসনে ওভারপাস নির্মাণের। দিনের সবশেষ গণসংযোগ জানান নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আর মঙ্গলবার বিকালে ময়মনসিংহে অভিযোগ করেন একটি দল মিথ্যা কথায় বিভ্রান্ত করছে মানুষকে, স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে। 22 বছর পর ময়মনসিংহ গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 5ম দিনের প্রচারণায় সেখানে যান তিনি। ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে সমাবেশ শুরু হয় মঙ্গলবার দুপুরের পর। ময়মনসিংহের 11টি আসন ছাড়াও বিভাগের সব জেলা থেকে সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। সকাল থেকেই সমাবেশ স্থলে নামে মানুষের ঢল। সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বিষয়ে তার পরিকল্পনার কথা। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে, কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয়, কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। তিনি বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে জনকল্যাণে কাজ করবে বিএনপি। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার আশ্বাসও দেন তিনি। সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল, এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গাছ থেকে বের হতে শুরু করলো। একটি দল মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে পতিত স্বৈরাচারের সুরেই কথা বলছে, অভিযোগ বিএনপি চেয়ারম্যানের। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? সবশেষ কর্মসূচি উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে। উত্তরার জনসভা শেষে গুলশানের বাসভবনে ফেরেন তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে চায় জামায়াত, এ কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আরো বলেন, ফ্যাসিবাদী কায়দায় আর দেশ শাসন চলবে না, আঘাত এলে প্রতিরোধের হুঁশিয়ারিও দেন তিনি। হ্যাঁ ভোটের পক্ষে নিজের দলে অবস্থান জানিয়ে তিনি বলেন, হ্যাঁতে ভোট দিলে আজাদি, নাতে ভোট দিলে গোলামি। জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী জোটের প্রচারণায় মঙ্গলবার দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলা সফর করেন জামায়াত আমির। সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে একটি নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে।
সরকার গঠন করলে যশোরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে বলে আশ্বাস দেন জামাত আমির। অভিযোগ করেন 5 আগস্টের পর একটি দল মামলা বাণিজ্যে মেতে উঠেছে। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গুলামি। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। পরে সাতক্ষীরার সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। সাতক্ষীরার পর বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে সমাবেশে যোগ দিয়ে জামাত আমির খুলনার বন্ধ শিল্প কারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরির আশ্বাস দেন। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে, যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো করে দিতে চাই। সন্ধ্যায় বাগেরহাটে হযরত খানজাহান আলী মাজার মাঠে সমাবেশে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করার চেষ্টা করলে যুবকরা বসে থাকবে না। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না। আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই, কাউকে প্রভু হিসাবে দেখতে চাই না। হাসান আল মামুন, ডিবিসি নিউজ। ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা। প্রার্থীরা অবিরাম ছুটছেন ভোটারদের কাছে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভোটের মাঠ। কোথাও প্রচারণায় বাধার অভিযোগ, কোথাও হট্টগোল। এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ নিয়ে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা ঝগড়ার রেকর্ড নেই তার। অভিযোগ পাল্টা অভিযোগ আর উত্তেজনায় জমে উঠেছে রাজধানীর নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, চেনাচ্ছেন প্রতীক, চাইছেন ভোট। প্রচারণার 6ষ্ঠ দিন সকালে ঢাকা 8 আসনের শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে জনসংযোগে যান এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় বাধার মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শুরু হয় হট্টগোল, তার দিকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এ ঘটনায় এনসিপি প্রার্থী অভিযোগের আঙুল তোলেন তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের বিরুদ্ধে। মির্জা আব্বাস সন্ত্রাসী। এখানে যারা দলীয় ক্যাডার রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয়। আমি এখানে নির্যাতিত নিপীড়িত যারা আপনারা বিএনপির ভাইয়েরা, যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন না, আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন, বিতাড়ন করেন, নাহলে সুষ্ঠু রাজনীতি আমরা বাংলাদেশে করতে পারবো না। অভিযোগ নাকচ করে মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা ঝগড়ার ইতিহাস নেই তার। এটা তো বহুদিন যাবত চেষ্টা করতেছে লাগার জন্য। কে লাগবে সময় খামাখা, কি দরকার? আমার কোনো ঝগড়া করার প্রয়োজন আছে? আমার ঝগড়ার রেকর্ড আছে। আমি বহুদিন এলাকায় ইলেকশন করি, আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে। দ্যাট ইজ নো রেকর্ড। সো যারা করতেছে উদ্দেশ্যমূলক ওদের। এছাড়া রাজধানীর অন্যান্য আসনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ঢাকা 4 এবং 9 আসনের প্রার্থীরা ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। প্রার্থীরা বলছেন, 18 বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় রয়েছে জাতি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণায় গতি। ভোটারদের মন জয়ে প্রচারের ধরনেও এসেছে ভিন্নতা। ভেদাভেদ ভুলে প্রার্থীরা সরাসরি যাচ্ছেন ভোটারদের দুয়ারে। কেউ কেউ করছেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার 6ষ্ঠ দিন। নগর থেকে গ্রাম সকাল সন্ধ্যা ছুটছেন প্রার্থীরা। ধর্ম, বর্ণ, পেশার ভেদাভেদ ভুলে যাচ্ছেন ভোটারের দরজায়। চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। এলাকাভিত্তিক সমস্যার সমাধান ও উন্নয়নের আশ্বাস দিয়ে চেষ্টা করছেন ভোটারদের সমর্থন আদায়ের। যে সমস্ত সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়েছে তাদেরকে পর্যায়ক্রমে এলাকায় এনে পুনর্বাসনের পরিকল্পিত একটা চেষ্টা চলছে। পরিবেশের উন্নয়নের জন্য এবং আমাদের আমূল শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আমি কাজ করব ইনশাআল্লাহ। কক্সবাজারের নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বলেন, তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে মানুষ। পূরণ হবে উন্নয়ন, শক্তিশালী গণতন্ত্র ও গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা। বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা, দেশের নিরাপত্তার ভাবনা, সবকিছু এই দেশকে কেন্দ্র করেই দানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সমস্ত জায়গায় সারা দেশে আপনারা জয়যুক্ত করুন।
নোয়াখালীর সেনবাগে 11 দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অভিযোগ, ভোটের জন্য মিথ্যা বুলি শোনাচ্ছে একটি দল। একদিকে তাদের কেউ কেউ সংস্কারের কথা বলে, আবার মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের এই মুনাফিকি বাংলাদেশের মানুষজন ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে। হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থীর নির্বাচনী জনসভায় অংশ নেন দলটির আমির মামুনুল হক। রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে ইনসাফের রাষ্ট্র গড়ার কথা জানান তিনি। প্রচার কার্যক্রমে কর্মী সমর্থকদের বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ তার। যদি এই অপতৎপরতা বন্ধ করা না হয়, আর যদি আমার কোন মেয়ের হিজাব নিয়ে টানাটানি করবার দুঃসাহস দেখানো হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর শব্দ বাংলার কোন শক্তি হবে না। টাঙ্গাইল শহরে নির্বাচনী পথসভায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয়, তাহলে হাত পাকা প্রতীকের বিকল্প বর্তমানে আর কোনো দলের মার্কার নেই। নির্বাচনী জনসভায় সিলেট 6 আসনের জামায়াত প্রার্থী বলেন, নির্বাচিত হলে নিরাপত্তা প্রতিষ্ঠায় এবং মামলা বাণিজ্য বন্ধ করতে কাজ করবেন। কিছু থানার দালালেরা দারোগা সাহেবদেরকে ব্যবহার করে পুলিশকে পাঠায় এবং মামলার নামে বাণিজ্য করে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, এই 2 উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যাইতে পারবেন না। সমতলের পাশাপাশি পার্বত্য জেলার রাঙামাটি, খাগড়াছড়িতেও নির্বাচনী গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শুধু প্রতিশ্রুতি নয়, শুনছেন ভোটারদের নানা দাবির কথাও। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। ঢাকা 8 আসনে এবার নবীন প্রবীণদের মধ্যে হবে ভোটের লড়াই। শেষ পর্যন্ত কে হবেন এই আসনের জনপ্রতিনিধি, সেটি দেখার অপেক্ষায় স্থানীয়রা। তবে ভোটারদের দাবি, যিনি এলাকার জন্য ভালো কাজ করবেন তাকেই বেছে নেবেন তারা। এবার দেয়ালে দেয়ালে নেই পোস্টারের ছড়াছড়ি, তবু আছে নির্বাচনী আমেজ। চলছে চায়ের দোকানে আলোচনার ঝড়। কে হচ্ছেন ঢাকা 8 আসনের এমপি? দেশ জুড়ে নির্বাচনী আমেজ যাই থাকুক না কেন, ঢাকা 8 আসন এবার আলোচনার শীর্ষে। ভোটের বাকি নেই খুব বেশি দিন, কিন্তু প্রার্থীদের লড়াইটা শুরু হয়েছে প্রচারণার প্রথম দিন থেকেই। এ যেন নতুন পুরাতনে মিশ্রণ। স্থানীয় বাসিন্দারাই বা কাকে বেছে নিবে সেটি দেখার বিষয়। রং বেরঙের পোস্টার থাকবে না, কোথাও ব্যানার থাকবে না, যেখানে রাস্তাঘাটের অসুবিধা, মানুষের চলাচলের অসুবিধা হয় না। ঠিকই আছে, এখন তো এটা সুশৃঙ্খল। আগে যেমন অনেক মিছিল মিটিং দেখা যেত, এখন সেরকমটা নেই। বর্তমানে আমাদের পোস্টার নাই, কিছু নাই, বরঞ্চ অনেক আমেজ ভালো আছে। যার মন চায় তারে দিব, এটা হইলো আপনার যার যার মনের অভিলুচ। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাস। লড়াইটা কেমন হবে তা হয়তো দেখা যাবে ফলাফল শেষে। যদি সব কাজ করবে, ভালো জনগণের কাজ করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, সব দিকে সমস্যার সমাধান করবে, আমরা তাকেই চাচ্ছি। এখন যার রিজিক আছে সেই পাবো, বুঝেন নাই? এর নতুন করে বাংলাদেশ কিভাবে ভালো হবে এটাই দেখতে চাই। অতীতে তো অনেক ভোট দিতে পারিনি, অনেকবারই। তো এবার যদি ভাগ্য থাকে তাহলে যাব। নির্বাচনী প্রচারণার দিন থেকেই কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না। যেখানে নবীন প্রার্থী দিচ্ছেন সন্ত্রাস, চাঁদাবাজ উচ্ছেদের প্রতিশ্রুতি, সেখানে প্রবীণ দিচ্ছেন যুক্তি। প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন তিনি। শহীদ ওসমান হাদি ভাইয়ের যে ইনসাফের রাজত্ব, ইনশাল্লাহ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আগামী 12 তারিখে জনগণের রায় নিয়ে ইনসাফের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ ঢাকা 8-এ। কোনো প্রতিশ্রুতি আমি কখনোই দিইনি জীবনে, কিন্তু কাজগুলো করেছি, যেটা প্রয়োজন মানুষের, সেই কাজগুলো করেছি। ঢাকার মানুষ বিশ্বাস করে মেয়রের দায়িত্ব দিয়েছিল, আমি যথাযথ পালন করেছি। মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, সেটা পালন করেছি। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে এই আসন গঠিত। ঘনবসতিপূর্ণ ঢাকা 8-এর এই আসনটিতে মোট ভোটারের সংখ্যা 2,75,471 জন। এর মধ্যে পুরুষ 1,52,795, নারী 1,22,675 ও তৃতীয় লিঙ্গ 1 জন। কথা আছে প্রবীণের যুক্তি, নবীনের শক্তি, দুয়ে মিলে সমাজের মুক্তি। এমনটাই হোক সেই প্রত্যাশা। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।
সপ্তম দিনের মতো সকালে হাতিরঝিলে ভোটের প্রচারণা শুরু করেছেন ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সাথে। জাকারিয়া, কেমন দেখছেন আজকের প্রচারণার কার্যক্রম? শ্রাবন্তী, আপনারা জানেন যে সপ্তম দিনের মতন যে নির্বাচনী প্রচারণা চলছে, সেই প্রচারণায় আসলে বিভিন্ন প্রার্থী তাদের প্রচারণী এলাকায় যাচ্ছেন এবং সেখানে যেয়ে তারা গণসংযোগ করছেন। এবং আজকে আমরা যেখানে রয়েছি এটি হাতিরঝিলের মধ্যে, যেটি ঢাকা ১১ আসনের অন্তর্গত এবং যেখানে প্রার্থিতা করছেন 10 দলীয় জোট সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম, যিনি কিনা এনসিপির আহ্বায়ক। এবং তার যে নির্বাচনী এলাকা, সেখানে আজকে দিনের মতন তিনি এখান থেকেই শুরু করছেন। এখানে একটি শরীর চর্চা কেন্দ্র রয়েছে, ভোরের সাথে শরীর চর্চা কেন্দ্র, যেই যাদের কাছ থেকে আসলে তিনি সপ্তম দিনের এই প্রচারণার কাজ শুরু করেছেন। এবং আমরা এখানে এসে যেটা দেখতে পেরেছি যে এখানকার যারা ভোরের সাথী সংগঠনের যারা রয়েছেন, তারা আসলে একটি সামাজিক সংগঠন যারা কিনা শরীরচর্চা করেন এবং সুস্বাস্থ্য নিয়ে কথা বলেন। তো সেই জায়গা থেকে সপ্তম দিনের প্রচারণা শুরু করেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি এর পরপরই কিন্তু তার যেই কর্মসূচি রয়েছে জনাব নাহিদ ইসলামের, এরপর তিনি মেরুল বাড্ডা এবং দক্ষিণ বাড্ডা এলাকার যত বিশিষ্ট লোক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে গণসংযোগ করবেন এবং একটা পর্যন্ত এই গণসংযোগ চলার পরে কিন্তু কিছুটা বিরতি দিয়ে আবার বিকাল 4টার থেকে তিনি আবার গণসংযোগ করবেন। তো এই মুহূর্তে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে তিনি এখানকার যারা রয়েছেন সম্মানিত ব্যক্তিগণ, তাদের সাথে তিনি এই গণসংযোগ করছেন এবং কথা বলছেন। তো শ্রাবন্তী, আমাদের কাছে এখন পর্যন্ত নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণা এতটুকুই ছিল। আমরা পরবর্তীতে আরো আপডেট আপনাদের মাধ্যমে জানাতে পারবো। শ্রাবন্তী। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। সপ্তম দিনের মতো সকালে হাতিরঝিলে ভোটের প্রচারণায় কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যে খেলাধুলার মাঠগুলো পুনরুদ্ধার এবং নতুন আধুনিক প্লে গ্রাউন্ড তৈরি করা ইত্যাদি আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমরা হয়তো আপনাদের সাথে আরো সময় পেলে আমরা হয়তো বিস্তারিত আপনাদের বলতে পারবো, বা আমাদের অনলাইনে গেলে আপনারা এটা বিস্তারিত পাবেন। আমরা ওয়ার্ড ভিত্তিক তো ইশতেহার করতেছি, প্রতিটা ওয়ার্ডের আলাদা সমস্যাগুলোকে অ্যাড্রেস করে। আর সার্বিকভাবে আমরা সারা দেশের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের মোটা দাগে আমরা যেটা বলতেছি যে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। যে জুলাই সনদের মাধ্যমে সংবিধান থেকে শুরু করে দেশের অনেকগুলো সংস্কার প্রস্তাবনা এসেছে। আমরা এই 11 দলীয় জোট যদি সরকারের গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা সেগুলোর বাস্তবায়ন করব। আমরা দ্বিতীয়ত বলতেছি যে বাংলাদেশে দুর্নীতি এবং বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। সেটার জন্য যা ব্যবস্থা, প্রশাসন এবং পুলিশ, বিচারালয়, সেটার সংস্কারটা আমরা করব। আমরা তৃতীয়ত বলতেছি যে আমরা বাংলাদেশে যে আধিপত্যবাদের কবলে পড়েছে এবং এই ভারতীয় আধিপত্যবাদ আমাদেরকে কখনোই মাথা তুলে দাঁড়াতে দেয়নি। আমরা সেইটা থেকে বাংলাদেশকে সার্বভৌম একটা রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। সর্বোপরি একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আর আপনারা জানেন এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে গণভোটে আমরা হা ভোটের পক্ষে সবাই থাকবো ইনশাল্লাহ। আমরা সবাইকে এটা বলতেছি এবং এটাও বলতেছি যে যদি আমাদের মার্কার সাথে নাও থাকেন, তাও হা ভোটের সাথে অ্যাটলিস্ট আপনারা থাকবেন। কারণ হা ভোট হচ্ছে এটা দেশের, এটা কোনো দলের বিষয় না। এটা সামগ্রিক দেশের সংস্কার হবে এবং মোটামুটি দেশের প্রধান সকল রাজনৈতিক দলই হা ভোটের পক্ষে আছে। জাস্ট এটা হয়তো আরো একটু জনসচেতনতা লাগবে। এই জায়গায় আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলে আমি মনে করি। চট্টগ্রামে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পছন্দের প্রার্থী ও দলের কর্মসূচি মূল্যায়ন করেই ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। ভোটের উত্তাপে সরগম চট্টগ্রাম। ভোটারদের কাছে টানতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজির প্রার্থীরা। চট্টগ্রাম 1 মিরসরাই আসনে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত প্রার্থীরা। আসনটির 7 জন প্রার্থী সকাল থেকে শুরু করছেন প্রচারণা, যা চলছে গভীর রাত পর্যন্ত। সন্ত্রাসী ও মাদকমুক্ত মিরসরাইয়ের পাশাপাশি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি ভোটারদের। সুন্দর পরিবেশে একটা সুষ্ঠু ভোট আমরা আশা করতেছি এবং মানুষ যেন নিরাপত্তার সাথে তার মতামত ভোটের মাঠে ব্যক্ত করতে পারে। স্বাধীন দেশে আমরা যে যার জায়গা থেকে যে যার প্রার্থীকে
ভোট দেব। আমাদের এটাই প্রত্যাশা। দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের ট্রেনিং সেন্টারগুলো চাই এবং আমাদের শিক্ষার মান আরো উন্নয়ন চাই। এলাকা ভিত্তিক সমস্যার সমাধান ও উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। মিরসরাইবাসীর জন্য আমার সর্বাগ্রে থাকবে নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা, সামাজিক সচেতন মানুষদেরকে নিয়ে, সকল পেশার মানুষের সহযোগিতা নিয়ে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কাজ করে যাব। কারিগরি শিক্ষায় তাদেরকে প্রশিক্ষিত করা, নারী পুরুষ এবং ইয়ং জেনারেশন যারা, তাদেরকে মোটামুটি এই মিরসরাই যাতে করে এখানেই থেকে তারা ভালো আর্ন করতে পারে সেভাবে তাদেরকে কিন্তু ডেভেলপ করার জন্য আমি চেষ্টা করছি। 16টি ইউনিয়ন আর 2টি পৌরসভা নিয়ে চট্টগ্রাম এক মিরসরাই আসন। এখানে ভোট হবে 106টি কেন্দ্রে। মোট ভোটার 3,86,674 জন। ডিভিসি নিউজ ডেস্ক। স্বাধীনতার পর থেকে কুষ্টিয়ার 4টি আসনই কয়েক দফায় ছিল বিএনপির দখলে। 2008 সালে হাতছাড়া হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবগুলো আসন নিজেদের দখলে নিতে চায় দলটি। এদিকে আগের নির্বাচনগুলোতে তৃতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর নেতারা বলছেন বর্তমানে বদলেছে দৃশ্যপট, ভোট ও সমর্থন আগের তুলনায় বেড়েছে বলে দাবি তাদের। 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে জয় পায় বিএনপি। তবে তা হাতছাড়া হয়ে যায় 2008 সালের নির্বাচনে। 5 আগস্ট পরবর্তী সময়ে ঘাঁটি উদ্ধারে ফের মরিয়া বিএনপি। দলের প্রার্থী ও নেতাকর্মীরা বলছেন মনোনয়ন নিয়ে বিভেদ দ্বন্দ্ব থাকলেও দলের স্বার্থে সবাই এখন ধানের শীষের পক্ষে একাট্টা। সব আসনে বিপুল ভোটে জয়ের আশা তাদের। মূল দল সহ সকল অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং জনগণের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবার তো সব ফ্রি ফেয়ার অবস্থায় সবাই যার যার মতো প্রচারণা চালাচ্ছে। এবার কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, পরিস্থিতি ভালো আছে। আমি প্রত্যেকটি জনসভায় পথসভায় আমি ঘোষণা করেছি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রবাজি দৌলতপুর উপজেলায় থাকতে দেবো না, তাতে আমার জীবন চলে গেলেও না। কুষ্টিয়ার বন্ধ চেরিকল চালু, নদী ভাঙন রোধ, সীমান্তে চোরাচালান বন্ধ ও তাঁত শিল্পের উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন বিএনপি জামাত সহ অন্য দলের প্রার্থীরাও। আগের নির্বাচনগুলোতে তৃতীয় অবস্থানে থাকা জামায়াত নেতারা বলছেন এবার সমীকরণ বদলে যাবে। আগের ভোটের সমীকরণ পরিবর্তন হবে বলে আমরা আশা করছি, কারণ মানুষ নতুন কিছু যাচ্ছে, নতুন ডাইমেনশনে বাংলাদেশ এখন চলে যাচ্ছে। মানুষ মনে করে যখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেখেছে, এবার আমরা জামাতকে দেখতে চাই। যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন যেহেতু প্রতীক বরাদ্দ হয়ে গেছে, আমরা অংশগ্রহণ করেছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। যাই আসুক আমাদের আটকাতে পারবে, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। প্রশাসন বলছে সুষ্ঠু ভোট নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ তারা, অনিয়মে কোনো ছাড় নয়। আমি আমার জায়গা থেকে বলবো যে ভোটের প্রস্তুতি আমরা শতভাগ করার দিকেই এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমরা নিশ্চিত করেছি সেটি হলো যে অস্ত্র উদ্ধার। এখনো পর্যন্ত আমার কাছে যে পরিসংখ্যান সেটি বলছে এটি অবশ্যই উন্নতির দিকে কুষ্টিয়ার আমি আসার পর থেকে ইনশাল্লাহ, এবং আগামীতে আরও এটাও ভালোর দিকে যাবে। ভোটারদের অনেকেই বলছেন ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় জোটগতভাবে কিছুটা দুর্বল অবস্থায় জামায়াত, আর বিভেদ ও দ্বন্দ্ব ভুলে একাট্টা হওয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি বেড়েছে। এমন পরিস্থিতিতে 4টি আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের আছে রাশিয়া, পাকিস্তানের চীন, বাংলাদেশের বন্ধুকে? এমন প্রশ্ন তুলে সাবেক রাষ্ট্রদূতরা বলেন কোনো পররাষ্ট্রনীতি না থাকায় স্বাধীনতার এত বছর পরও আন্তর্জাতিক অঙ্গনে নেই কোনো বন্ধু। রাজধানীর সিডাব মিলনায়তনে এক সেমিনারে আলোচকরা অভিযোগ করেন সস্তা জনপ্রিয়তার আশায় ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে অন্তর্বর্তী সরকার। তারা মনে করেন পাকিস্তান নয়, চীন, রাশিয়া, ভারতের সঙ্গেই সম্পর্কেই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, কিন্তু বৈশ্বিক রাজনীতি আর টানাপোড়েনের ভিড়ে ক্ষমতায় গেলেই কি দেশ পরিচালনা করা যাবে? সাবেক রাষ্ট্রদূতরা অন্তত তা মনে করেন না। সিজিএস আয়োজিত আলোচনায় তারা তাগিদ দেন নতুন করে পররাষ্ট্রনীতি ঠিক করার। একটা দল আসলো একটা দেশের দিকে ঝুঁকে পড়লো, আরেকটা দল আসলো আরেক দেশের দিকে ঝুঁকে পড়লো, এবং এতে দেশের পররাষ্ট্রনীতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ত চিন্তা ভাবনার সৃষ্টি হয়। একটা শক্তিশালী আমাদের সামরিক বাহিনী দরকার, অত্যন্ত শক্তিশালী। ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করবে। এ সময় ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে জড়ানোর সমালোচনা করেন বক্তারা। এই সরকার আসার পরে কেন জানি না বারবারই ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার একটা মানসিকতা, অর্থাৎ সস্তা পপুলারিটি অর্জনের জন্য
তারা এই কাজগুলো করে যাচ্ছে। হঠাৎ করে এই সরকার আবিষ্কার করলো যে আমরা তো হারিয়ে গেলাম, তাহলে ক্রিকেট ইস্যুটাকে ধরে আমাদের আবার সামনে আসতে হবে। কোন ধারাবাহিকতায় যাব? আমরা কি জনগণ, সেই জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করে ওইদিকে আগাবো, নাকি সাময়িক লাভালাভ বিবেচনা করে আমরা আগাবো? সেটাই হচ্ছে আমার বিবেচনায় প্রধান প্রশ্ন। বিশ্লেষকরা তাগিদ দেন, পরিস্থিতি নাজুক হলেও দল মত নির্বিশেষে একটি পররাষ্ট্রনীতি তৈরির এখনই সময়। এখন যে যতই হইচই করেন, অন্য দেশের রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসেন না কেন, এটা এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিউ অ্যালাইনমেন্টস, হাউ বাংলাদেশ ক্রাফটস হোয়াট স্কিলস, সেইটা আমাদের ভবিষ্যতের চিন্তা হওয়া উচিত বলে আমি মনে করি। ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার যারাই আসেন না কেন, তারা যেন ফরেন মিনিস্ট্রিকে পলিটিসাইজ না করে ফেলেন। আমরা অনেক দেখেছি অনেক সেন্সিটিভ জায়গায়, যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে পলিটিক্যাল পোস্টিংস হয়েছে। সেখানে কিন্তু আমাদের ঝানু ডিপ্লোম্যাটসদের প্রয়োজন ছিল। দেশের স্বার্থে পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অর্থনৈতিক কূটনীতি বিষয়ে ঐক্যমতে আসার তাগিদও দেন বক্তারা। কেবলমাত্র ইমোশনস দিয়ে বা পলিটিক্যাল এজেন্ডা দিয়ে আমি এগিয়ে যেতে পারবো না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চাষযোগ্য পতিত জমি অধিগ্রহণের সময় দেখানো হয়েছে বসত ভিটি ও দোকান, কম মূল্যের জমি দেখানো হয়েছে বেশি দামে। এভাবে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে, যেখানে রয়েছেন ভূমি অধিদপ্তর থেকে শুরু করে সিটি কর্পোরেশন কর্মকর্তারাও। জালিয়াতির এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পে, যদিও অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। 2014 সালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তার কাছে ঘুষের 58 লাখ টাকা নিয়ে যাওয়ার সময় আদালত চত্বর থেকে আটক করা হয় ইলিয়াস নামের এক ব্যক্তিকে। এছাড়া বিভিন্ন সময় নানা অভিযোগে আটক করা হয় ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার, কানুঙ্গ ও দালালদের। জলাবদ্ধতা নিরসনে 2020 সালে বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত সংযোগ খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় 25.235 একর জমি অধিগ্রহণের জন্য 1103 কোটি 84 লাখ টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পের আওতায় চাষযোগ্য পতিত জমিকে ভিটে, দোকান ও বাড়ি হিসেবে দেখিয়ে 3 গুণ দাম নির্ধারণ করে একটি চক্র। এখানে করছিল, কমিশনার ছিল, মেয়র ছিল, অ্যাসিলাইন টাইমে মনে করেন রিটার্ন ছিল, উনিও জড়িত ছিল। সার্ভেয়ার আবু ইউসুফ, দীপু, গাজী ইমাম, মুক্তার হোসেন, অমিত মজুমদার, সিটি কর্পোরেশনের সার্ভেয়ার লিটন কুমার, ছাত্রলীগ নেতা বাপ্পি সহ দালাল ও প্রভাবশালী চক্রটির কাছে জিম্মি এখানকার ভূমি মালিকরা। তবে নিরাপত্তার স্বার্থে এসব বিষয়ে কথা বলতে নারাজ তারা। এদিকে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে সার্ভেয়ার দীপু ও লিটন কুমার। ওই যে প্রশাসনিক কর্মকর্তা টোটাল বিষয় উনি মন্তব্য দিচ্ছেন। হ্যাঁ, ডক্টর আকবর হোসেন। না এই ধরনের কোনো কিছুতে আমি এটা আপনি ওনার সাথে কথা বল, আমি পুরো মন্তব্য করতে পারতাম না। এই দুইটা দাগের আপনি ছবি এবং এই দুইটা দাগের শ্রেণী পরিবর্তন করছে যে সেটার ইয়েটা নেন, সেটা ওই আমাদের সিটি অতিক্রমণ নথিতেই থাকবে। প্রকল্প পরিচালকেরও দাবি এসব বিষয়ে কিছুই জানেন না তিনি। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এখানে দাগ নাম্বারগুলো ডিসি অফিসের সাথে সমন্বয় করা, নিশ্চিত করে, এরপর টাকা পয়সার বিষয়গুলো তো এটা ডিসি অফিস তাদের আইনের বিষয়ের মাধ্যমে করবে। আমার কাছে কোনো ধরনের অভিযোগ আসে নাই। নতুন করে 89% জমি যা এলএ মামলার অধীনে তৃতীয় সংশোধিত শীর্ষ প্রকল্পের অধীনে খাল রয়েছে। এসব পতিত জমি 89 লাখ টাকা করে দেখিয়ে অধিগ্রহণের চেষ্টা করছে চক্রটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। তীব্র তুষারঝড় আর শৈত্যপ্রবাহের কবলে যুক্তরাষ্ট্র। এই দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 30 জনের। জরুরি অবস্থা জারি করা হয়েছে 25টি অঙ্গরাজ্যে। এই দুর্যোগের ধাক্কা লেগেছে মার্কিন অর্থনীতিতে। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামাঞ্চল, যুক্তরাষ্ট্রের সবখানেই এখন শুধু বরফ আর ঠান্ডার রাজত্ব। তীব্র শীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনযাপন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় মানুষকে অন্ধকার ও ঠান্ডার মধ্যে রাত কাটাতে হচ্ছে। গরম রাখার জন্য হিটার, গ্যাস ও জ্বালানির উপর নির্ভরতা বেড়েছে কয়েক গুণ।
তীব্র শীত শুধু মানুষের জীবনযাপনই নয়, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকেও চাপে ফেলেছে। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, বন্ধ রয়েছে নির্মাণ কাজ, কমেছে উৎপাদন, বিপর্যয়ে ধাক্কা লেগেছে পরিবহন ব্যবস্থায়, সমস্যা দেখা দিয়েছে পণ্য সরবরাহে। শীতের কারণে সাধারণ পরিবারের খরচও বেড়েছে। গরম রাখার জ্বালানি, বিদ্যুৎ বিল ও চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের জিডিপি কমতে পারে 0.5 থেকে 2% পর্যন্ত। বেসরকারি প্রতিষ্ঠান একোওয়েদার বলছে, এ ঝড়ের ক্ষতি হতে পারে 105 থেকে 115 বিলিয়ন ডলার পর্যন্ত। এর আগে 2021 সালে টেক্সাসের তুষার ঝড়ে ক্ষতি হয়েছিল প্রায় 26 বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, এবারও ক্ষতি হতে পারে বড় অঙ্কের। তবে এমন পরিস্থিতিতে সবখানেই ক্ষতি হয় না, কোথাও কোথাও ব্যবসাও বাড়ে। কিন্তু সামগ্রিকভাবে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয় বলে মনে করছেন গবেষকরা। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া, জরুরি সেবার খরচ, পরিবহন ব্যয় সব মিলিয়ে বাড়ছে অর্থনৈতিক চাপ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন। মোদী জানান, প্রায় 2 দশক ধরে আলোচনার পর ইইউ ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি হয়েছে। চুক্তিটি বিশ্বব্যাপী জিডিপির 25% এবং বিশ্ব বাণিজ্যের 1/3 প্রতিনিধিত্ব করবে। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে সে জায়গায় ডাক পেতে পারে বাংলাদেশ। আইসিসি কর্মকর্তার বরাতে এমন তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। পাকিস্তান এ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে এ গ্রুপে বাংলাদেশ খেললে বিসিবির দাবি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। যদিও নিয়ম অনুযায়ী কোনো দল সরে দাঁড়ালে বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়া পরবর্তী সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল বিশ্বকাপে খেলবে, যেমনটা হয়েছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের ক্ষেত্রে। তবে হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে তাহলে বাংলাদেশকে দেয়া হবে প্রথম সুযোগ। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।